গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ইতিবাচক আলোচনার দাবি মার্কিন প্রতিনিধিদের। রাফাহ সীমান্ত পুনরায় চালুর আহ্বান ওয়াশিংটনের। হামাসের নিরস্ত্রীকরণ চায় তেল আবিব। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলার দাবি রাশিয়ার। একাধিক অস্থায়ী ঘাঁটিতেও আঘাত। মিত্রদের কাছে আরও প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জেলেনস্কির। ইরানের বিক্ষোভের পেছনে জড়িতদের শাস্তির মুখোমুখি হতেই হবে বার্তা বিচার বিভাগ প্রধানের। আটকদের মৃত্যুদণ্ড দেয়া হলে সামরিক হস্তক্ষেপের হুমকি যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন নয়াদিল্লির বাণিজ্য চুক্তি আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্ফোরক দাবি এক্সিওসের। ট্রাম্পের হুমকির পর চীনের সঙ্গে চুক্তি থেকে সরে এলো কানাডা। যুক্তরাষ্ট্রের রণতরীর বহর পাঠানোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন ইরানের নাগরিকরা। আবার অনেকে বিষয়টিকে দেখছেন সরাসরি হামলার প্রস্তুতি হিসেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দীর্ঘায়িত করতে ব্যর্থ হওয়ায় লজ্জার মুখে পড়েছে ইসরায়েল, যা 12 দিনের যুদ্ধ হেরে যাওয়ার চেয়েও বেশি কষ্টের বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে বার্লিনে হাজারো বিক্ষোভকারী তেহরানের ধর্মীয় নেতৃত্ব অপসারণ ও বিদেশি হস্তক্ষেপের দাবি তুলেছেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ শেষ হতে না হতেই দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পরই ইরান সতর্ক করেছে, যে কোনো আক্রমণকে ধরা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে। ইরানের নাগরিকদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ। দেশটির নাগরিকদের একাংশ মনে করেন ওয়াশিংটন সরাসরি যুদ্ধের বার্তা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। আবার অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র ভয় থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আবার কেউ কেউ ট্রাম্পের হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন। আমরা নিজেদের দেশকে কোনো বিদেশি শক্তির কাছে বিক্রি করতে পারি না। আমাদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, সামনে আরো কঠিন সময়ও আসতে পারে, কিন্তু আমরা কখনোই আমাদের দেশকে বিদেশি শক্তির কাছে হস্তান্তর করব না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েল 48 ঘন্টার মধ্যেই এমন এক লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে, যা গত জুনের 12 দিনের যুদ্ধের থেকেও ভয়াবহ। ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন শহরে সংগঠিত সন্ত্রাসী অভিযান চালালেও তা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র শক্তি আরও বেড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েনিক বলেন, ক্ষেপণাস্ত্রের গুণগত ও সংখ্যাগত সক্ষমতা দুটোই শক্তিশালী হয়েছে, পাশাপাশি উন্নত হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময়ে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ঐক্যের বার্তা দিয়েছে। এদিকে জার্মানির বার্লিনে শনিবার প্রায় 3000 ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারী সমাবেশ করেন। ইরানের ধর্মীয় নেতৃত্বের অপসারণ এবং সরকার পরিবর্তনে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা জানান, তাদের লক্ষ্য রাজতন্ত্র ফেরানো নয়, বরং সরকার পতনের পর অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। গাজা যুদ্ধ বন্ধ ও রাফাহ সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলোচনা ইতিবাচক হওয়ার দাবি করেছেন উইটকফ। বৈঠকে রাফাহ সীমান্ত পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়, তবে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণের ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে আলোচনার মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন 15 জন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা এখনও থামেনি। প্রতিনিয়তই প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। আল জাজিরা জানায়, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা স্থাপনার পাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 71,654 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এ পর্যন্ত 481 জন প্রাণ হারিয়েছেন। অব্যাহত হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনা ইতিবাচক হয়েছে বলে দাবি করেছেন উইটকফ। বৈঠকে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের 20 দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ও প্রস্তুতির পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নেতানিয়াহুকে রাফাহ সীমান্ত পুনরায় চালুর আহ্বান জানান স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
তবে নেতানিয়াহু প্রশাসন বলছে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণ ছাড়া সীমান্ত পুনরায় চালু সম্ভব নয়। সিরিয়ার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইরাক। সাদ্দাদি কারাগার থেকে প্রায় 200 সন্দেহভাজন আইএস যোদ্ধা পালানোর খবরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে দেশটির সীমান্ত বাহিনী। পলাতকদের পুনরায় আটকে সিরিয়া জুড়ে চলছে তল্লাশি ও ধরপাকড়। কুর্দিদের সঙ্গে সিরীয় বাহিনীর সংঘর্ষ ও মার্কিনদের আইএস বিরোধী কার্যক্রমে নড়েচড়ে বসেছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলো। এর মধ্যেই সিরিয়ার সাদ্দাদি কারাগার থেকে প্রায় 200 সন্দেহভাজন আইএস যোদ্ধা পালানোর খবরে উদ্বেগ দেখা দেয় ইরাকে। সিরিয়ার ভেতরে ক্ষমতার পরিবর্তন ও কারাগারের নিয়ন্ত্রণ বদল এই উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরাকের আশঙ্কা সীমান্তের অস্থিরতা আবারও জঙ্গি হামলা বাড়াতে পারে। এতে ইরাক সিরিয়া সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক ও গোয়েন্দা তৎপরতা। ইরাকি প্রতিরক্ষা বাহিনী জানায় সীমান্তে গড়া হয়েছে 5 স্তরের প্রতিরক্ষা। মাটির বাঁধ, খাল, কাঁটাতার, বিশেষ ধাতব বেড়া আর কংক্রিটের দেয়াল সবই বসানো হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থা। পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে থার্মাল ক্যামেরায়। সীমান্তে মোতায়েন সেনারা বলেন তাদের কাজের কোনো সময়সীমা নেই। দিনরাত 24 ঘন্টা তাদের প্রস্তুত থাকতে হয়। সপ্তাহ, মাস কিংবা বছরের কোনো বিরতি নেই। তবুও মাতৃভূমি ও নাগরিকদের রক্ষায় তারা বদ্ধপরিকর। আমরা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশের সন্তানেরা সীমান্তে মোতায়েন আছে। তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আছি। যেই সীমা লঙ্ঘনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সংঘর্ষে টালমাটাল হয়ে পড়ে দেশটির নিরাপত্তা পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সাদ্দাদি কারাগার ওই এলাকা থেকে সরে যায় কুর্দিরা। ক্ষমতা হাতবদলের সুযোগ নিয়ে কারাগার থেকে পালায় সেখানে অবস্থানরত আইএস বন্দীরা। এরপর থেকে দেশটিতে কড়া নিরাপত্তা জারি রয়েছে। পালিয়ে যাওয়া কারাবন্দীদের আটক করতে চলছে তল্লাশি। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে আইএস বন্দীদের ইরাকে স্থানান্তর শুরু করেছে। আগামী কয়েকদিনে অন্তত 7000 বন্দীকে বাগদাদে পাঠানোর পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের। সেখানে অভিযুক্তদের বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে শিয়া আল সুদানির সরকার। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলার দাবি করেছে রাশিয়া। সে সঙ্গে 159টি স্থানে ইউক্রেনীয় সেনাদের অস্থায়ী ঘাঁটিতে হামলা হানার দাবি করেছে মস্কো। আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের 2 দিনের বৈঠক শেষে যুদ্ধবন্ধে সম্ভাব্য কাঠামো নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলা চালানোর দাবি করে রাশিয়া। ড্রোন উৎপাদন কারখানা, গুদাম ও জ্বালানি সরবরাহ কেন্দ্র লক্ষ্য করেও হামলা চালানো হয়। সেই সঙ্গে 159টি স্থানে ইউক্রেনীয় বাহিনীর অস্থায়ী ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে মস্কো। তবে এই হামলার ব্যাপারে কোনো তথ্য জানায়নি ইউক্রেন। এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ট্রাম্প পুতিনের আলাস্কা বৈঠকের বোঝাপড়ার ভিত্তিতে ইউক্রেন শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে আলোচনা চলছে। এদিকে আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের 2 দিনের বৈঠক শেষে যুদ্ধবন্ধে সম্ভাব্য কাঠামো নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন, বৈঠকে মিত্র দেশগুলোর কাছ থেকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা চেয়েছে কিয়েভ। রাশিয়ার প্রতিনিয়ত হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন জেলেনস্কি।